আচ্ছা, সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ভাইয়া অনেকজনের মাইক্রোফোন অন আছে, অফ করে তারপর ক্লাস শুরু করে। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন বা ব্যানার অ্যাড ক্যাম্পেইন দুইটা একই জিনিস। তো প্রথমে দেখে নিব যে ডিসপ্লে ক্যাম্পেইন বা ব্যানার অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের কোন কোন ইনফোগুলো লাগবে। ব্যানার অ্যাডস করার জন্য আমাদের লাগবে হচ্ছে ইমেজ। আমরা সার্চ ক্যাম্পেইন শিখেছিলাম লাস্ট ক্লাসে। সার্চ ক্যাম্পেইনে আমাদের কোনো ইমেজের প্রয়োজন হয়নি। যদি আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করতে চাই তখন আমাদের ইমেজ লাগবে। আর যেই ইমেজগুলো দিয়ে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব, এই ইমেজগুলো ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। তারপরে বাকিগুলো সিমিলার, যেমন লাগবে হচ্ছে টার্গেট লোকেশন, তারপরে লাগবে ডেইলি বাজেট, তারপরে লাগবে হচ্ছে কিওয়ার্ড, লাগবে হচ্ছে ইমেজ, টার্গেট লোকেশন, ডেইলি বাজেট, কিওয়ার্ড, তারপরে লাগবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। আর লাগবে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট ইউআরএল। আমরা যেই ইউআরএলটা মার্কেটিং করব, কাস্টমাররা ক্লিক করলে যেই ওয়েবসাইটে যাবে বা যেই ইউআরএলে যাবে সেই ইউআরএলটা লাগবে। তো এটাও ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। তো এখানে যেই 6টা ইনফো আছে, এই 6টা ইনফো লাগবে যদি আমরা ব্যানার অ্যাডস বা ডিসপ্লে অ্যাড করতে চাই। কিওয়ার্ড, কিওয়ার্ড যদি আমরা ব্যানার অ্যাডে ইউজ নাও করি তারপরও আমাদের ক্যাম্পেইনটা রান হবে। কিওয়ার্ড ইউজ না করলে সকল ধরনের কাস্টমারদের কাছে অ্যাডগুলো শো হবে। আর যদি কিওয়ার্ড ইউজ করি তাহলে আমরা যেই কিওয়ার্ডগুলো ইউজ করব অর্থাৎ আমাদের টার্গেটেড কাস্টমারদের কাছে আমাদের অ্যাডগুলো পৌঁছাবে। আর কিওয়ার্ড ইউজ না করলে সবাই দেখতে পারবে, টার্গেটেড ছাড়াও যে সকল ইউজার আছে তারাও আমাদের অ্যাডগুলো দেখতে পারবে। তো আমাদের ক্লায়েন্টের যদি উদ্দেশ্য থাকে যে তার টার্গেটেড কাস্টমার প্রয়োজন, তখন আমরা কিওয়ার্ড ইউজ করব। আর তার যদি টার্গেটেড কাস্টমারের প্রয়োজন না হয়, যদি এরকম হয় যে জাস্ট ভিজিটরগুলো তার ওয়েবসাইটে গেলেই হচ্ছে, এরকম যদি হয় তখন আমাদের কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন নেই। তো এই 6টা ইনফো যদি আমাদের কাছে থাকে আমরা খুব সহজেই একটা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। ডিসপ্লে ক্যাম্পেইন করার জন্য চলে যেতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। অবশ্যই আমরা যাব ক্লায়েন্টের অ্যাকাউন্টে। আচ্ছা ভাইয়া, তো সার্চ ক্যাম্পেইনে তো কিওয়ার্ড দিলে তাহলে সেটা আসে, কিন্তু ডিসপ্লেটা কিভাবে, মানে এটা কিওয়ার্ড দিলে কি ডিসপ্লেটা? ডিসপ্লেটা কিভাবে আসে এটা একদম ফার্স্ট ক্লাসে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কোন অ্যাডস কোথায় পাওয়া যায়, না কিভাবে না শো করে না সেটা বলা ভাইয়া, হয়েছে। সেটা না। না না, আমি সেটা বলিনি, বলতেছি যে কিওয়ার্ডটা যদি ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ডটা যদি দেই, তাহলে যদি সেই কিওয়ার্ডটা যে সার্চ করার পর ডিসপ্লেটা মানে ব্যানারটা তার কাছে শো করবে, তাই না? কিওয়ার্ড সার্চ করার পরে ব্যানার অ্যাড শো করবে না, আপনি কিওয়ার্ড সার্চ করার পরে এখানে ওয়েবসাইট আসবে। তো আপনি যেই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ওই ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাডটা শো করবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। ক্যাম্পেইন করার জন্য আসতে হবে অ্যাডস অ্যাকাউন্টে। আমরা অলরেডি একটা অ্যাকাউন্টে আছি। এখান থেকে ক্লিক করব প্লাস সাইনে, এখান থেকে নিউ ক্যাম্পেইন। আর আমরা যদি ডিসপ্লে ক্যাম্পেইন করতে চাই এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওপরে যেই গোলগুলো আছে এগুলো দিয়েও আমরা চাইলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। তবে এগুলো দিয়ে ক্যাম্পেইন করলে আপনারা ক্যাম্পেইন থেকে ভালো কোনো রেজাল্ট পাবেন না। তো ক্যাম্পেইন থেকে যেন আমরা বেস্ট রেজাল্ট পাই এই কারণে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এইটা সিলেক্ট করতে হবে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য। আর ডিসপ্লে ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডিং করা। ডিসপ্লে ক্যাম্পেইন থেকে কখনোই কোনো সেল আসে না।
সেল আসলেও সেটার পার্সেন্টেজ খুবই কম, তো 1% বা 2% সেল আসতে পারে। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই তাদের প্রোডাক্ট বা তাদের প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্যই এই ডিসপ্লে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে থাকে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। আর এখানে দুটো অপশন, একটা হচ্ছে ডিসপ্লে, একটা হচ্ছে ভিডিও। তো আমরা সিলেক্ট করব হচ্ছে ডিসপ্লে, যেহেতু আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখানে দিতে হবে ওয়েবসাইটের ইউআরএল, যেই ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের ইউআরএল আমরা এখানে দিব। তারপরে হচ্ছে কন্টিনিউ। তো এখানে দিতে হবে ক্যাম্পেইনের নাম। আমরা যেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি এই ক্যাম্পেইনের জন্য একটা আমাদের নাম দিতে হবে। তো এখানে আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিই নিউ ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। তারপর এখানে আমাদের লোকেশন টার্গেট করতে হবে। তো লোকেশন কিভাবে টার্গেট করবেন সেটা লাস্ট ক্লাসে আমরা বিস্তারিত দেখেছিলাম, তো নতুন করে এটা দেখার কিছু নেই। তারপরে ল্যাঙ্গুয়েজ, এটাও আমাদের সার্চ ক্যাম্পেইনে এই অপশনগুলো ছিল। ডিসপ্লে ক্যাম্পেইনে আপনারা যেই অপশনগুলো পাবেন এর প্রায় 80% অপশনই দেখবেন যে আমাদের সার্চ ক্যাম্পেইনে ছিল, বাকি 20% অপশন এক্সট্রা থাকবে যেটা সার্চ ক্যাম্পেইনে ছিল না। তো লোকেশন, ল্যাঙ্গুয়েজ এগুলো সব কিছুই ছিল, বিডিংও ছিল। তো এখান থেকে আমরা বিডিং একটা দেব, কোশ্চেন ছিল, ম্যাক্সিমাইজ ক্লিকস। জি একটা কোশ্চেন ছিল। বলেন। যদি আমি ল্যাঙ্গুয়েজটা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করি, সমস্যা আছে? কোনো ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট না করেন তার মানে হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ আপনি টার্গেট করেছেন। মানে কোনটা অ্যাডভান্টেজ পাবো? আপনি যেই কান্ট্রিতে টার্গেট করবেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই টার্গেট করবেন। Okay. জি আচ্ছা, এখান থেকে দিব হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আর এখানে দিতে হবে বিডিং, অর্থাৎ প্রতি ক্লিকে আপনি কত করে স্পেন্ড করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো এটা কিভাবে রিসার্চ করে দিবেন সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো কিওয়ার্ড রিসার্চ করে বিডিংটা দিয়ে দিবেন। আর ডিসপ্লে ক্যাম্পেইনের কস্ট কিছুটা কম। আপনি সার্চ ক্যাম্পেইনের জন্য ধরেন সেম কোনো প্রোডাক্ট যেটার জন্য আপনি সার্চ ক্যাম্পেইন করলে দিবেন $1, ঠিক সেটার জন্যই যদি আপনি ডিসপ্লে ক্যাম্পেইন করেন তখন দিবেন হচ্ছে তারও কম, তার 50% দিবেন। সার্চ ক্যাম্পেইনের জন্য যেটা দিবেন $1 সেটার জন্যই যদি ডিসপ্লে ক্যাম্পেইন হয় তখন দিবেন হচ্ছে 50 সেন্ট, বা সার্চ ক্যাম্পেইনে যেটার জন্য দিবেন 50 সেন্ট যদি ডিসপ্লে ক্যাম্পেইন সেটার জন্যই করেন তাহলে ডিসপ্লে ক্যাম্পেইনের সময় দিবেন 25 সেন্ট। ডিসপ্লে ক্যাম্পেইনের কস্ট অনেক কম, সার্চ ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন এগুলোর কস্ট কিছুটা বেশি। তো ডিসপ্লে ক্যাম্পেইনে খুব অল্প সিপিসি দিলেও আমরা ক্যাম্পেইনটা ভালোভাবে রান করতে পারবো। আচ্ছা ভাই, যদি কিওয়ার্ড না দিত সেক্ষেত্রে? কিওয়ার্ড না দিলে তো সকলের কাছে ইস্যু হবে, আর আপনাকে কিওয়ার্ড অবশ্যই রিসার্চ করতে হবে। না আর না ভাইয়া, এই যে বিডিংটা মানে কিওয়ার্ড যদি না দিই তাহলে সেটা কি? কিওয়ার্ড আপনি না দেন, আপনার বিডিং তো দিতেই হবে। কিওয়ার্ড দিলেন বা জি, না সেটা দিলেন কি ওটা তো সমস্যা না। কিওয়ার্ড যে মানে দিলে যত এই যে 50 সেন্ট দিছেন, তো এর কিওয়ার্ড কি দিলে কম আপনি দেওয়া যাবে? যত দিতেন ঠিক, কিওয়ার্ড না দিলে ততই দিবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি জি ভাই। কিওয়ার্ড দিতে না চান তো কিওয়ার্ড দিলে আপনার যত দেয়া বিডিং যত দেওয়া উচিত ছিল আপনি ততই দিবেন বিডিং। ঠিক আছে? জি জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া জি ভাইয়া মনে হয় ক্লাসটা নিয়ে নির্দিষ্ট একটা টাইমে প্রশ্নটা রাখলে ভালো হয়, কারণ বারবার প্রশ্নটা করলে ক্লাসের কনসালটেন্টটা একটু ডাইভার্ট আপনারা হচ্ছে। ক্লাসের শেষে যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে তারপরে সবাই কোশ্চেন করলে ভালো হয়। জি ভাই, এটাই করেন ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এখানে আমরা বিডিংটা দিয়ে দিব। আর ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য অল্প বিডিং দিলেও ক্যাম্পেইন রান হবে, সমস্যা নেই। এখানে বাজেট দিতে হবে। তো এটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে কত ডলার এই ক্যাম্পেইনের জন্য আমরা বাজেট দিব, পার ডে কত স্পেন্ড করব। ক্লায়েন্ট যত বলবে ঠিক ততই আমরা এখানে দিব। আর হচ্ছে অ্যাড রোটেশন, এখানে আমরা দিব হচ্ছে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। আর এটা কেন দিব, এটা দিলে কি হবে, না দিলে কি হবে, এটাও আমরা লাস্ট ক্লাসে বিস্তারিত ডিসকাস করেছিলাম।
তো নতুন করে দেখানোর মতো এখানে কিছু নেই। শিডিউল, এটা আমরা লাস্ট ক্লাসে বিস্তারিত দেখেছি। তারপরে স্টার্ট অ্যান্ড ইন ডেট, এগুলো লাস্ট ক্লাসে সকল অপশনগুলো ছিল। তারপর এখান থেকে হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন, এটা লাস্ট ক্লাসে সার্চ ক্যাম্পেইনের এই অপশনটা ছিল না, তো ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য এটা হচ্ছে নতুন অপশন। তো এখানে হচ্ছে কিছু কন্টেন্ট আছে যে আপনি যদি কোনো নির্দিষ্ট কন্টেন্টের ভিতরে আপনার ক্যাম্পেইনগুলো চালাতে না চান, তো সেটা আপনি এখান থেকে সেই কন্টেন্টগুলো আপনি এক্সক্লুড করে দিতে পারবেন। যেই কন্টেন্টগুলো এক্সক্লুড করবেন সেই কন্টেন্টের ভিতরে আপনার অ্যাডগুলো শো হবে না। আমরা যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করছি, আর ডিসপ্লে ক্যাম্পেইন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে শো হবে, বিভিন্ন ওয়েবসাইটের হোম পেজে বা ওয়েবসাইটের যখন কোনো কন্টেন্ট ওপেন করবেন ওই কন্টেন্টের ভিতরে শো করবে, ওপরে নিচে ডানে বায়ে এই অ্যাডটা থাকবে। তো যেহেতু বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে শো হবে এবং ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, কোনো নির্দিষ্ট কন্টেন্ট যদি আপনি চান এক্সক্লুড করতে, সেটা এখান থেকে করা যাবে। তো আমরা কিছু 3-4টা কন্টেন্ট আমাদের ক্যাম্পেইন থেকে এক্সক্লুড করব। সেটা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন সেনসিটিভ সোশ্যাল ইস্যু, অর্থাৎ যে সকল ওয়েবসাইটের ভিতরে সোশ্যাল ইস্যু নিয়ে কন্টেন্ট লেখা আছে ওই সকল ওয়েবসাইটের ভিতরে আমরা আমাদের অ্যাডগুলো শো করাবো না, কারণ ওই সকল কন্টেন্ট যে সকল ইউজাররা পড়ে ওরকম ইউজার আমাদের অ্যাড দেখার প্রয়োজন নেই। তবে এটা আপনি টার্গেট করতে পারেন, ক্লায়েন্টের উদ্দেশ্য যদি হয় যে শুধুমাত্র তার ব্র্যান্ডিংয়ের প্রয়োজন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আর যদি তার টার্গেটেড কাস্টমারের প্রয়োজন হয় তখন এগুলো আমরা ইউজ করব না। তো এখান থেকে আপনি যেই কন্টেন্টটা টার্গেট করে দিবেন সেই কন্টেন্টটা এক্সক্লুড হয়ে যাবে, আপনার ক্যাম্পেইন থেকে সেটা বাদ পড়ে যাবে, এই কন্টেন্টের ভিতরে আপনার ক্যাম্পেইনটা শো হবে না। তো এখান থেকে আমরা সেনসিটিভ সোশ্যাল ইস্যু এটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, এই সকল ইউজারের কাছে আমরা অ্যাডগুলো শো করাবো না। তারপরে আরেকটা আমরা বাদ দিতে পারি, সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। যেহেতু বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে আমাদের অ্যাডটা শো হবে, তো ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, আমরা চাই না যে কোনো অ্যাডাল্ট কন্টেন্টের ভিতরে আমাদের অ্যাডগুলো শো হোক, কারণ ওরকম ইউজারের কাছে আমাদের অ্যাড শো হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাও আমরা এখান থেকে এক্সক্লুড করে দিব। এই দুটো আমাদের ক্যাম্পেইন থেকে এক্সক্লুড থাকবে। তো এখান থেকে এক্সক্লুড করার মতো আরও একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং ভিডিও, অর্থাৎ কোনো লাইভ ভিডিওর ভিতরে আমরা আমাদের অ্যাডগুলো শো করাবো না, কারণ লাইভ ভিডিওর ভিতরে যদি অ্যাড শো হয়, আমরা নিজেরাও যদি কখনো কোনো লাইভ ভিডিও দেখি আর লাইভ ভিডিওর মাঝখানে যদি কোনো অ্যাড চলে আসে, দেখবেন আমাদের নিজেদেরও কিন্তু বিরক্ত লাগে। তো এরকম লাইভ ভিডিওর ভিতরে যদি অ্যাড শো করান, আপনার কাস্টমারের কাছে সেই অ্যাডটা কখনোই কোনো প্রায়োরিটি পাবে না। এই কারণে লাইভ ভিডিওর ভিতরে আমাদের অ্যাড শো করানোর কোনো প্রয়োজন নেই, এটা আমরা এক্সক্লুড করে দেব ক্যাম্পেইন থেকে। আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো থাকবে, বাকিগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে অ্যাডিশনাল সেটিং, এখানে কি আছে, এখানে রয়েছে ডিভাইস। আপনি যদি কোনো নির্দিষ্ট ডিভাইসে ক্যাম্পেইনটা টার্গেট করতে চান, সার্চ ক্যাম্পেইনে এটা করা যায় না, আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন এটা করতে পারবো যদি কোনো নির্দিষ্ট ডিভাইসে করতে চাই। যেমন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমরা যে ডিসপ্লে ক্যাম্পেইনটা করছি এটা শো হবে শুধুমাত্র মোবাইল ইউজারদের কাছে, ডেস্কটপ বা ল্যাপটপ ইউজারদের কাছে আমাদের অ্যাডটা আমরা শো করাবো না, বা শুধুমাত্র ডেস্কটপ ইউজারের কাছে শো করাবো, মোবাইল ইউজারের কাছে শো করাবো না। তো এরকম কন্ডিশন দিলে আমরা এখান থেকে এটা টার্গেট করে দিতে পারবো। ডিফল্টভাবে দেয়া আছে শো অন অল ডিভাইসেস, অর্থাৎ সকল ডিভাইসেই ক্যাম্পেইনটা রান হবে, সকল ডিভাইসের ইউজাররাই ক্যাম্পেইনটা দেখতে পারবে। আর আমরা নির্দিষ্ট ডিভাইস যদি টার্গেট করতে চাই, এখানে ক্লিক করতে হবে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস। তো এখানে এটা টার্গেট করার পরে 3টা ডিভাইস আসছে, একটা হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন, আর একটা হচ্ছে ট্যাব। তো ক্লায়েন্ট যদি বলে যে সে শুধুমাত্র মোবাইল ইউজারদের কাছে একটা শো করাবে, তো শুধুমাত্র মোবাইলটা আমরা চেক মার্ক করে বাকি দুটো আনচেক করে দিব। যদি বলে মোবাইল এবং কম্পিউটার 2 ইউজারের কাছে শো করাবো, তাহলে 2টা চেক মার্ক থাকবে আর অন্যটা আনচেক থাকবে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, আমরা যদি কোনো নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের ইউজারদের টার্গেট করতে চাই, যেমন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে যে সকল ইউজাররা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে গুগল ব্রাউজ করবে তাদের কাছে আমরা অ্যাড শো করাবো, আদার্স ডিভাইসের ইউজারদের কাছে আমরা একটা শো করাবো না। বা এরকম বলতে পারে যে শুধুমাত্র iOS ইউজারদের কাছে একটা শো করাবো, অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজারদের কাছে একটা শো করাবো না। তো সেটা এখান থেকে টার্গেট করা যাবে। আমরা ক্লিক করবো হচ্ছে অল অপারেটিং সিস্টেম এখানে। তো এখানে প্রায় সকল অপারেটিং সিস্টেমই আছে, যেমন অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ, iOS এবং ওয়েব।
ক্লায়েন্ট যদি চায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে শো করাবে, তাহলে আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করব। যদি চাই যে সে আইওএস ইউজারদের কাছে শো করাবে, তাহলে আইওএসটা সিলেক্ট করব। আর এরকম যদি রাখি তাহলে সকল ডিভাইসেই ক্যাম্পেইনটা শো হবে। যখনই আপনি নির্দিষ্ট একটা টার্গেট করবেন তখন এগুলো অটোমেটিক্যালি এক্সক্লুড হয়ে যাবে, এগুলোতে ক্যাম্পেইনগুলো শো হবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা একটা দেখতে পারবে। তো এগুলো আমরা তখনই ইউজ করব যখন আমাদের ক্লায়েন্ট স্পেসিফিকভাবে এই অপারেটিং সিস্টেম বা কোনো স্পেসিফিক ডিভাইস টার্গেট করতে বলবে। যদি এই সম্পর্কে ক্লায়েন্ট আমাদেরকে কিছুই না বলে, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে শো অন অল ডিভাইসেস, অর্থাৎ সকল ডিভাইসেই চলবে, সকল ইউজাররাই দেখতে পারবে। ক্লায়েন্ট নির্দিষ্টভাবে বললে তখন আমরা এগুলো এডিট করব, তাছাড়া এডিট করার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি নির্দিষ্ট নেটওয়ার্ক টার্গেট করতে চাই। এটা অনেক সময় প্রয়োজন হয়, কোনো ক্লায়েন্ট যখন গুগলের মাধ্যমে সিপিএ মার্কেটিং করতে চায় তখন ঠিক এইভাবে অ্যাডগুলো টার্গেট করতে হয়। নির্দিষ্ট অপারেটিং সিস্টেম টার্গেট করা লাগে, নির্দিষ্ট নেটওয়ার্ক টার্গেট করা লাগে, তাছাড়া সিপিএ ক্যাম্পেইন থেকে কখনোই কোনো ভালো রেজাল্ট আসে না। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশ দিয়ে যদি উদাহরণ দেখাই, যেমন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাদের অ্যাডটা বাংলাদেশে শো হবে, তবে বাংলাদেশে যে সকল ইউজাররা শুধুমাত্র জিপি সিম দিয়ে গুগল ব্রাউজ করবে, শুধুমাত্র তারাই আমাদের অ্যাডগুলো দেখতে পারবে, আদার্স কোনো ইউজার আমাদের অ্যাডগুলো দেখতে পারবে না। তো এরকম কোনো কন্ডিশন যদি ক্লায়েন্ট আমাদেরকে দেয়, তাহলে আমরা অল নেটওয়ার্কস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্যাম্পেইনে বাংলাদেশ লোকেশন টার্গেট করা আছে। আপনি আপনার ক্যাম্পেইনে যতগুলো লোকেশন টার্গেট করবেন ঠিক ততগুলো লোকেশন এখানে চলে আসবে। তো এখানে আছে ওয়াইফাই, এখানে আছে বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যদি চায় যে শুধুমাত্র ওয়াইফাই ইউজারদের কাছে একটা শো করাবে, কোনো সিমের ডাটা দিয়ে যারা গুগল ব্রাউজ করবে তাদের কাছে একটা শো করাবে না, তাহলে আমরা ওয়াইফাইটা যদি সিলেক্ট করি তাহলে সকল সিমের ডাটা যারা ইউজার আছে তারা ব্লক হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যাম্পেইন থেকে এক্সক্লুড হয়ে যাবে, তারা একটা দেখতে পারবে না। যে সকল ইউজাররা শুধুমাত্র ওয়াইফাই দিয়ে গুগল ব্রাউজ করবে তারাই একটা দেখতে পারবে। তো যেহেতু আমাদের ক্যাম্পেইনে বাংলাদেশ লোকেশন টার্গেট করা আছে, এই কারণে এখানে বাংলাদেশ লোকেশনটা চলে আসছে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে যে সকল ইউজাররা বাংলাদেশের শুধুমাত্র ধরেন গ্রামীণ সিম দিয়ে, জি জি কয়েকজন মনে হয় জয়েন হয়ে যাইতেছে, বলতেছে জয়েন করতে। ওকে, তো যেটা বলছিলাম যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমরা ক্যাম্পেইনটা বাংলাদেশে রান করব এবং বাংলাদেশের যে সকল ইউজাররা শুধুমাত্র গ্রামীণ ফোনের সিমের ডাটা দিয়ে গুগল ব্রাউজ করবে তাদের কাছে আমাদের অ্যাডগুলো শো হবে, আদার্স কারো কাছে একটা শো হবে না। যেমন ধরেন শুধুমাত্র জিপির কাছে শো করাবো, যারা বাংলালিংক সিমের ডাটা দিয়ে গুগল ব্রাউজ করবে তারা আমাদের অ্যাডগুলো দেখবে না, যারা রবি সিমের ডাটা দিয়ে গুগল ব্রাউজ করবে তারা আমাদের অ্যাডগুলো দেখবে না। এরকম কন্ডিশন যদি হয় তাহলে এখান থেকে লোকেশনটা টার্গেট করলে সিম কোম্পানিগুলো এখানে চলে আসবে। যেমন রবি আছে, গ্রামীণ ফোন আছে, বাংলালিংক আছে। তো আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ ফোন ইউজারের কাছে একটা শো করাবে, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র গ্রামীণ ফোনটা রাখবো, রবিটা কেটে দিব, বাংলালিংকটা কেটে দিব। তো এভাবে যদি করি, যে সকল ইউজাররা শুধুমাত্র গ্রামীণ ফোনের যে সিম কার্ড রয়েছে ওই সিমের ডাটা দিয়ে যারা গুগল ব্রাউজ করবে তারাই আমাদের অ্যাডগুলো দেখবে, আদার্স যেই সিম ইউজার রয়েছে তারা আমাদের অ্যাডগুলো কখনোই দেখতে পারবে না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, ধরেন আমি আমেরিকাতে ইউএসএ রান করব, সেখানে কি কি সিম ইউজ হয় সেটা আমি জানতে কিভাবে? সেটা তো আপনার জানার দরকার নেই। আপনি আমেরিকা যখন টার্গেট করবেন, আমেরিকা টার্গেট করলে আমেরিকা এখানে চলে আসবে, আপনি আমেরিকা সিলেক্ট করলে আমেরিকার সকল সিম এখানে চলে আসবে। আচ্ছা, অটোমেটিক? জি অটোমেটিক, আপনি যেই লোকেশন টার্গেট করবেন সকল লোকেশনগুলো এখানে চলে আসবে। আপনি জাস্ট লোকেশনটাতে ক্লিক করলেই দেখবেন সিম অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো সিমের নামগুলো থাকবে, আপনার ক্লায়েন্ট যেই নামটা বলবে যে এটা টার্গেট করতে চাই, তো ওইটা রেখে বাকি সবগুলো আপনারা ক্রস করে দিবেন। বুঝতে পেরেছেন? জি ভাই, আচ্ছা, তো এগুলো আমরা শুধুমাত্র তখনই ইউজ করব যখন ক্লায়েন্টরা আমাদেরকে স্পেসিফিকভাবে এগুলো টার্গেট করতে বলবে। আর এগুলো সম্পর্কে যদি কিছুই না বলে এখানে আমাদের আসারই দরকার নাই, অল টাইম এরকম থাকবে শো অন অল ডিভাইসেস। আর যখন বলবে তখন আমরা এখানে এসে এগুলো এডিট করে দিব।
তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা আমাদের প্রয়োজন নেই। ডাইনামিক অ্যাডস, এটা হচ্ছে ডাইনামিক অ্যাডের জন্য, এটা আমাদের প্রয়োজন নেই। কনভার্সন, এটা আমাদের প্রয়োজন আছে। এটা কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা লাস্ট ক্লাসে দেখব। তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ নেম, এখানে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তবে বেটার হচ্ছে আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়ে ক্যাম্পেইনটা করছেন সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসের নামটা এখানে লিখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাড গ্রুপের ভিতরে আপনি কোন টাইপের কিওয়ার্ড ইউজ করেছেন, কোন টাইপের প্রোডাক্ট আপনি মার্কেটিং করেছেন। অন্য কিছু দিতে পারেন, সমস্যা হবে না, আপনার মনে থাকার জন্য হচ্ছে এটা। তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে আমরা সার্চ ক্যাম্পেইনের ক্লাসেও এই অডিয়েন্স অপশনটা ছিল, তবে অডিয়েন্সটা আমরা ইউজ করিনি, কারণ অডিয়েন্স সার্চ ক্যাম্পেইনে কোনো কাজ করে না। সার্চ ক্যাম্পেইনের সাথে অডিয়েন্সের কোনো সম্পর্ক নেই। অডিয়েন্সের সম্পর্ক হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের সাথে, ইউটিউব ক্যাম্পেইনের সাথে। আজকে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করছি, তো এইখানে আমরা চাইলে অডিয়েন্সগুলো টার্গেট করতে পারবো। তো যেটা বলছিলাম যে ডিসপ্লেতে হচ্ছে দুই ধরনের ক্যাম্পেইন হয়, একটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন, নর্মাল ডিসপ্লে ক্যাম্পেইন, একটা হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইন। তো আপনি যদি টার্গেটেড কাস্টমারদের কাছে আপনার ক্যাম্পেইনটা শো করাতে চান, তখন আপনার এগুলো টার্গেট করার কোনো দরকার নেই। তখন আপনি কিওয়ার্ড ইউজ করবেন। কিওয়ার্ড ইউজ না করলেও ক্যাম্পেইন চলবে। ক্লায়েন্ট যদি চায় যে কোনো টার্গেটেড কাস্টমার তার দরকার নেই, শুধু ভিজিটর তার ওয়েবসাইটে গেলেই হলো, তাহলে আমরা কোনো কিওয়ার্ড ইউজ করব না, আমরা হচ্ছে অডিয়েন্স ইউজ করব। আর যখন ক্লায়েন্ট বলবে যে সে টার্গেটেড কাস্টমার চাচ্ছে, তখন আমরা কিওয়ার্ড ইউজ করব, অডিয়েন্স ইউজ করব না। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন। জি ভাইয়া। আচ্ছা, আর অডিয়েন্স যখন আপনি ইউজ করবেন, অডিয়েন্স ইউজ করলে অবশ্যই আপনাকে রিটার্গেটিং করতে হবে। রিটার্গেটিং সেট আপ না করলে কখনোই আপনার অডিয়েন্স কাজ করবে না। এই অডিয়েন্স কখনোই কাজ করবে না, অডিয়েন্স থেকে কখনোই কোনো ভিজিটর আপনি পাবেন না। তো ধরেন আপনি এই অডিয়েন্সগুলো সিলেক্ট করেছেন, সিলেক্ট করে ক্যাম্পেইনটা রান করেছেন, আপনার ক্যাম্পেইন রান হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রিটার্গেটিং না করবেন। এই অডিয়েন্সের সম্পর্ক হচ্ছে রিটার্গেটিংয়ের সাথে। আর এগুলো যদি ইউজ না করেন তখন আপনার অ্যাডগুলো শো হবে। তো এগুলো কিভাবে ইউজ করবেন, এটার কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার কাজ হচ্ছে আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা মার্কেটিং করছেন ওই টাইপের অডিয়েন্সগুলো আপনি এখানে টার্গেট করবেন। ধরেন আমরা হচ্ছে মোবাইল মার্কেটিং করছি, ডিসপ্লেতে আমরা একটা মোবাইল মার্কেটিং করব। তো এখানে আপনি লিখবেন হচ্ছে মোবাইল। মোবাইল লিখলে দেখেন মোবাইল রিলেটেড অডিয়েন্সগুলো কিন্তু চলে আসছে। মোবাইল ফোন, আপনি যদি মোবাইল মার্কেটিং করেন তাহলে এই অডিয়েন্সটা আপনি টার্গেট করতে পারেন। তারপরে সেলফোন স্টোর দরকার নেই, আমরা আর কি দিতে পারি, লেটেস্ট মোবাইল ফোন এটা দেওয়া যায়। তারপরে সেলফোন দিতে পারি, এখানেও আছে মোবাইল ফোন। অ্যাক্সেসরিজ দেওয়ার দরকার নেই, আমরা যদি মোবাইল মার্কেটিং করি অ্যাক্সেসরিজ দিব না। এখানে আরও অনেক অডিয়েন্স আছে। তো আপনি যদি মোবাইল মার্কেটিং করেন তো আপনার মোবাইলের সাথে যেই অডিয়েন্সগুলো ম্যাচ করবে সেগুলো আপনি এখান থেকে টার্গেট করে দিবেন। এগুলো টার্গেট করলে যে সকল ইউজাররা মোবাইলের উপর ইন্টারেস্ট আছে তাদের কাছে আমাদের অ্যাডগুলো শো হবে। গুগল হচ্ছে লাস্ট 12 মান্থের রেকর্ডগুলো সেভ করে রাখে। তো লাস্ট 12 মান্থের ভিতরে আপনি যদি গুগলে মোবাইল রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন তখন আপনার এই সার্চ রেজাল্টটা গুগল সেভ করে রাখবে। গুগল ধরে নেবে যে আপনার হচ্ছে মোবাইলের উপর ইন্টারেস্ট আছে। তখন দেখবেন যে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন গুগল আপনাকে এই মোবাইলের অ্যাডগুলোই দেখাবে। তো আমরা যদি এই অডিয়েন্সগুলো টার্গেট করি, টার্গেট করলে যে সকল ইউজারের মোবাইলের উপর ইন্টারেস্ট আছে তারা যদি আমাদের ধরেন লাস্ট 1-2 মাসের মধ্যে তারা মোবাইল রিলেটেড কোনো কিওয়ার্ড সার্চ করেনি, এর আগে সার্চ করেছিল, তারপরেও তাদের কাছে আমাদের অ্যাডগুলো শো করবে, যেহেতু গুগল তাদের ডাটা সেভ করে রেখেছে যে তাদের হচ্ছে মোবাইলের উপর ইন্টারেস্ট আছে। এটার আরেকটা কাজ হচ্ছে যেহেতু আমাদের ক্যাম্পেইনটা বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে শো করবে, তো আপনি যদি মোবাইল রিলেটেড এখান থেকে অডিয়েন্সগুলো টার্গেট করেন তো যে সকল ওয়েবসাইটের ভিতরে মোবাইল রিলেটেড কন্টেন্ট লেখা আছে ওই সকল ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাডগুলো শো হবে। অর্থাৎ তারপর এই সকল অডিয়েন্সের উপরে অডিয়েন্সরা আপনার অ্যাডগুলো দেখতে পারবে। তো এটা তখন ইউজ করবেন যদি আপনি রিটার্গেটিং করেন। রিটার্গেটিং আমি এই ক্যাম্পেইনের শেষে দেখিয়ে দিচ্ছি। রিটার্গেটিং চাইলে সবার প্রথমে আপনি সেট আপ করতে পারবেন, ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন, চাইলে ক্যাম্পেইন ক্রিয়েট করার পরেও রিটার্গেটিংটা করতে পারবেন।
তো আমরা যদি রিটার্গেটিং করি তাহলে অডিয়েন্স ইউজ করব, রিটার্গেটিং না করলে অডিয়েন্স আমরা কখনোই ইউজ করব না। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখতে আসসালামু হবে। আলাইকুম স্যার। স্যার আমি তো চলে আসছি। হ্যাঁ, ওই 2-3 ঘন্টা হয়ে গেল আবার রাখা। আচ্ছা, তো অডিয়েন্সের পরে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে ডেমোগ্রাফি। আমরা যদি নির্দিষ্ট এইজ টার্গেট করতে চাই, নির্দিষ্ট জেন্ডার টার্গেট করতে চাই, সেটা করতে পারবো। তো কোনো ক্লায়েন্ট যদি বলে যে সে শুধুমাত্র ফিমেল ইউজারদের কাছে একটা শো করাবে, তাহলে ফিমেলটা রাখবো, বা যদি বলে মেল ইউজারের কাছে অ্যাড শো করাবো, তাহলে মেল রাখবো। কত থেকে কত এইজের ইউজাররা আমাদের অ্যাডগুলো দেখতে পারবে, যদি চায় যে 18 থেকে 24 ইয়ার ইউজাররা দেখবে, তাহলে এটা রেখে বাকিগুলো আনচেক করে দিব। এগুলো এগুলো তখন ইউজ করব যদি ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিকভাবে এগুলো বলে দেয়। আর ক্লায়েন্ট বলে না দিলেও জেন্ডারটা আমরা ইউজ করতে পারি। ধরেন আপনি এমন কোনো প্রোডাক্ট মার্কেটিং করছেন যেই প্রোডাক্টটা শুধুমাত্র হচ্ছে পুরুষদের, যেমন ধরেন মেন্স টি শার্ট, তো মেন্স টি শার্ট তো ফিমেলরা কিনবে না, তখন তো আপনার ফিমেল টার্গেট করার দরকার নেই। তো এরকম বুঝে শুনে আমরা চাইলে এগুলো টার্গেট করে দিতে পারবো। তারপরে আছে হচ্ছে কন্টেন্ট টার্গেটিং। আমরা এখানে ক্লিক করলে 3টা অপশন আসবে, একটা হচ্ছে কিওয়ার্ডস, টপিকস, আর একটা হচ্ছে প্লেসমেন্ট। তো আমরা কিওয়ার্ড ইউজ করব যদি আমরা টার্গেটেড কাস্টমার চাই। আমরা কিওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, কিওয়ার্ডের বক্স চলে আসছে। তো এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিওয়ার্ডের বক্স। আমরা এই বক্সে হচ্ছে কিওয়ার্ডগুলো ইউজ করব। যেই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব ওগুলো কপি করে এখানে পেস্ট করে দিব। প্রত্যেকটা কিওয়ার্ড নিচে নিচে ইউজ করতে হবে, পাশাপাশি কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। আর অবশ্যই এখানে আপনারা শুধুমাত্র ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করবেন। এখানে আপনাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করার দরকার নেই। তো এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন যে ইমপ্রেশন 10 বিলিয়ন টার্গেট করা আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিওয়ার্ড ইউজ করিনি। কিওয়ার্ড ইউজ না করার কারণে সকল ধরনের ইউজারকেই গুগল টার্গেট করে রেখেছে। যখনই আমরা এখানে কিওয়ার্ড ইউজ করব তখন গুগল শুধুমাত্র আমাদের টার্গেটেড কিওয়ার্ডের উপর যে সকল ইন্টারেস্টেড অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করবে, তখন আমাদের অডিয়েন্সটা কমে যাবে। তো আমরা যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করি তো দেখা যাবে যে আমাদের অডিয়েন্স আরও প্রচুর পরিমাণে কমে যাবে। তো এই কারণে অডিয়েন্স যেন অনেক কমে না যায় সেজন্য আপনাদের শুধুমাত্র ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করবেন না। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করলে আপনার ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসবে না। এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য। সার্চ ক্যাম্পেইনে অবশ্যই এক্সাক্ট ম্যাচ ইউজ করবেন। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিই। যখনই আমরা এখানে কিছু কিওয়ার্ড ইউজ করব দেখবেন আমাদের অডিয়েন্স কিছুটা কমে যাবে। তো দেখেন যেখানে 10 বিলিয়ন ছিল 10 বিলিয়ন থেকে কমে কিন্তু 85 মিলিয়নে চলে আসছে। তার মানে প্রচুর পরিমাণে অডিয়েন্স কমে গিয়েছে। অডিয়েন্স কমার কারণ হচ্ছে আমরা এখন শুধুমাত্র টার্গেটেড অডিয়েন্সের কাছে একটা শো করাবো। আর যখন কিওয়ার্ডগুলো কেটে দিব তখন সকল ধরনের ইউজারদের কাছে একটা শো হবে। তো ক্লায়েন্ট যদি টার্গেটেড অডিয়েন্স চায় তাহলে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আমাদের কিওয়ার্ডগুলো এখানে ইউজ করতে হবে। আর টার্গেটেড অডিয়েন্স না চাইলে আমরা কিওয়ার্ড ইউজ করব না, সকল ইউজাররা আমাদের অ্যাডগুলো দেখতে পারবে। তারপর এখান থেকে এটা আমাদের টিকমার্ক দিতে হবে। এটা টিকমার্ক না দিলে আপনি এই পেজটা সেভ করতে পারবেন না, এই পেজটা পরবর্তী পেজে যাবে না। তো এটা অবশ্যই টিকমার্ক দিতে হবে। তারপরে আছে হচ্ছে টপিকস আর হচ্ছে অডিয়েন্স, এই দুইটা হচ্ছে একদম সিমিলার। আমরা এখান থেকে চাইলে বিভিন্ন টপিক টার্গেট করতে পারবো। অর্থাৎ এখান থেকে যদি ধরেন আপনি আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট টার্গেট করলেন, তাহলে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওই সকল ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাডগুলো শো হবে। যদি আপনি এটা টার্গেট করেন অটোস অ্যান্ড ভেহিকলস, তো অটোস অ্যান্ড ভেহিকলস নিয়ে যে সকল ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট আছে ওই সকল কন্টেন্টের ভিতরে আপনার অ্যাডগুলো শো হবে। সেম হচ্ছে অডিয়েন্সের মতো। তো এটা আমরা যেটা বললাম যে ক্লায়েন্ট যদি টার্গেটেড অডিয়েন্স চায় তাহলে আমাদের এগুলো ইউজ করার দরকার নেই। আর টার্গেটেড অডিয়েন্স না চাইলে তখন আমরা এগুলো ইউজ করতে পারি। আর এটা ঠিক সেম অডিয়েন্সের মতো ইউজ করবেন। ধরেন আপনি মোবাইল মার্কেটিং করছেন, তাহলে এখানে লিখবেন মোবাইল। এখানে মোবাইল লিখলে মোবাইল রিলেটেড আপনার টপিকগুলো চলে আসবে। তো সেগুলো আপনি এখান থেকে টার্গেট করে দিবেন।
তারপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের ভিতরে আমাদের অ্যাডটা শো করাতে চাই, সেটা আমরা করতে পারবো। তো এখানে আছে ওয়েবসাইট। ধরেন আপনার ক্লায়েন্টের কোনো পছন্দের ওয়েবসাইট আছে, সে চাচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে তার ডিসপ্লে ক্যাম্পেইনটা শো করাতে। তাহলে আমরা ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিব। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলেই ক্লায়েন্ট যেই ওয়েবসাইটের ইউআরএলটা দিল, সেই ওয়েবসাইটের ভিতরেই আপনার অ্যাডটা শো করবে। তো এগুলো আমরা নিজেরা কখনো ইউজ করব না। ক্লায়েন্ট যদি কখনো নির্দিষ্টভাবে আপনাকে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেয়, তখন আপনি আপনারা এটা ইউজ করবেন। যদি কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয় যে ওই চ্যানেলের ভিতরে অ্যাড শো করাতে চাচ্ছি, তখন ওই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তাছাড়া এই অপশন আমাদের কখনোই কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্ট বললে ইউজ করব, না বললে কখনো ইউজ করব না। টার্গেটিং এক্সপেনশন এটা যেরকম আছে সেরকম থাকবে, এটা বাড়ানোরও প্রয়োজন নেই, কমানোরও প্রয়োজন নেই। এখন আমাদের অ্যাডস ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ক্লিক করব নিউ অ্যাড, তারপরে হচ্ছে আপলোড ডিসপ্লে অ্যাডস। তো এখানে নতুন একটা অপশন ওপেন হয়ে গিয়েছে। তো এখানে বলছে চুজ ফাইলস টু আপলোড, অর্থাৎ যেই ইমেজগুলো দিয়ে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, ওই ইমেজগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। এখানে একটা এরর দেখাচ্ছে, HTTPS দিতে হবে। ওকে, তো যেই ইমেজগুলো দিয়ে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেই ইমেজগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। ইমেজের কিছু রিকোয়ারমেন্ট আছে, গুগলের নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট আছে ইমেজের জন্য। ঠিক ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ইমেজগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। রিকোয়ারমেন্ট ছাড়া আদার্স কোনো ইমেজ যদি এখানে আপলোড করেন, গুগল সাথে সাথে সেটা রিজেক্ট করে দিবে। তো এখানে হচ্ছে আমরা যেই ইমেজটা এখানে আপলোড করব, 3 ফরম্যাটের ইমেজ এখানে আপলোড করতে পারবো। গিফ ফরম্যাট, জেপিজি ফরম্যাট আর হচ্ছে পিএনজি ফরম্যাট। এই 3 ফরম্যাটের বাইরে অন্য কোনো ফরম্যাটের ইমেজ যদি এখানে আমরা আপলোড করি, গুগল সেটা সাথে সাথে রিজেক্ট করে দিবে, সেটা সাপোর্ট করবে না। আর গুগলের কিছু নির্দিষ্ট সাইজ রয়েছে, প্রায় 50টার মতো নির্দিষ্ট সাইজ আছে। ওই সাইজের ইমেজগুলি আপনাকে এখানে আপলোড করতে হবে। আদার্স কোনো সাইজের ইমেজ যদি এখানে আপলোড করেন, সেটা গুগল সাথে সাথে রিজেক্ট করে দেবে। তো গুগলের সাইজগুলো আমরা দেখে নিই যে কোন সাইজের ইমেজগুলো গুগল সাপোর্ট করবে। আপনারা এটা লিখে সার্চ করবেন গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ। তারপরে ফার্স্টে যে সাইট আসছে এটাতে আমরা ঢুকবো। এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লে সিলেক্ট করার পর দেখেন এখানে আমরা কিছু সাইজ দেখতে পাচ্ছি, প্রায় 50-60টার মতো সাইজ হবে। তো এখানে যত ধরনের সাইজ আছে এই সবগুলো হচ্ছে পিক্সেল সাইজ। তো যেই ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটা অবশ্যই এই সাইজগুলোর মধ্যে যে কোনো একটা সাইজ হতে হবে। এর বাইরের কোনো সাইজ হলে সেটা গুগল সাপোর্ট করবে না। তো আমাদের কাছে কোনো ইমেজ নেই, আর ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্ট ইমেজ আমাদেরকে দিয়ে দেবে। তো যেহেতু আমাদের কাছে ইমেজ নেই, আমরা গুগল থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করে সেগুলো গুগলের রিকমেন্ডেশন অনুযায়ী এডিট করে নিব, তারপর এখানে আপলোড করব। তো আমরা এখান থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই। তো এটার ফরম্যাট দেখতে পাচ্ছেন জেপিজি ফরম্যাট। তো এটা দিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারবো, গুগল এটা সাপোর্ট করবে। এটাও ঠিক আছে। তিনটা ইমেজ আমরা ডাউনলোড করলাম, আমরা আরো দুটো ইমেজ নেই। মাল্টিপল পিকচার ইউজ করতে হয় নাকি একটা পিকচার ইউজ করলেই চলে? একটা দিয়েও করতে পারবেন, সর্বোচ্চ প্রায় 25টার মতো ইমেজ ইউজ করা যায়। আপনি একটা ইমেজ দিয়েও ডিসপ্লে ক্যাম্পেইন করতে পারবেন।
আচ্ছা, আমরা 5টা ইমেজ ডাউনলোড করেছি। এখন এই ইমেজগুলো গুগলের রিকমেন্ডেশন অনুযায়ী এডিট করে নিতে হবে, তাছাড়া আপলোড করা যাবে না। তো ইমেজগুলো এখন আমরা এডিট করে নিব। ইমেজ এডিট করার জন্য আপনার ডেস্কটপের ফাইলে চলে যাবেন, যেই ফাইলে আপনার ইমেজগুলো আছে। তো এই 5টা আমরা এই মাত্র ডাউনলোড করলাম। তো ইমেজ এডিট করার জন্য রাইট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, ইমেজের আরও একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনি যেই ইমেজগুলো এখানে আপলোড করবেন সেটার সর্বোচ্চ কত কেবি বা কত এমবি হবে সেটাও এখানে বলা আছে। ইমেজের সর্বোচ্চ কেবি হবে হচ্ছে আপনার 150 কেবি, 150 কেবি বা 150 কিলোবাইট, এটা হচ্ছে সর্বোচ্চ। এর ওপরের কোনো সাইজের ইমেজ যদি আপলোড করেন সেটা গুগল সাপোর্ট করবে না। 150-এর নিচে হলে কোনো সমস্যা নেই, তবে 150-এর ওপরে হলে প্রবলেম আছে। আচ্ছা, তো ইমেজ এডিট করার জন্য ইমেজের রাইট বাটনে আমরা ক্লিক করব, ইমেজের উপর মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করব, তারপরে এডিট, এখান থেকে হচ্ছে রিসাইজ, তারপরে পিক্সেলটা সিলেক্ট করব, আর রেশিওটা আমরা আনচেক করে দিব। তো এখান থেকে যে কোনো সাইজ আমরা নিতে পারি, তবে পপুলার সাইজ হচ্ছে, যেমন এগুলো হচ্ছে পপুলার সাইজ 250x250, 200x200, 336x280, তারপর এটা 300x250, তারপরে 425x600, 300x600, এগুলো সবগুলো হচ্ছে পপুলার ইমেজ সাইজ। যে কোনোটা দিয়ে আমরা করতে পারি। আমরা 250x250 এটা একটা করি। তো এখানে লিখবেন 250, এখানে হবে 250, তারপরে ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা সাইজ হয়ে গিয়েছে, এটা আমরা সেভ করে দিব। তারপরে সেকেন্ডটা করতে পারি 336x280, রিসাইজ, পিক্সেল, এটা আনচেক, এখানে হবে 336, এখানে হবে 280, তারপরে এটাও সেভ। এটা আমরা করতে পারি 300x250, আমরা 4 নাম্বার ইমেজটা এখন এডিট করব। 4 নাম্বারটা নিতে পারি 300x600, তারপরে একদম 5 নাম্বার ইমেজ। তো এটা এডিট করে ফেললে আমরা ইমেজগুলো আপলোড করতে পারবো। তো এটা আমরা নিতে পারি 425x600, আচ্ছা, আমাদের 5টা ইমেজই গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলো এখানে আপলোড করতে পারবো। এখানে আমরা আপলোড করি। আমাদের ইমেজে যদি আরও কোনো সমস্যা থাকে সেটা তারা সাথে সাথে এখানে বলে দিবে, ইমেজটা রিজেক্ট করে দিবে যদি ইমেজে প্রবলেম থাকে, এবং ইমেজের কোথায় কি প্রবলেম আছে সেটাও তারা এখানে বলে দিবে। আর ইমেজে যদি প্রবলেম না থাকে তাহলে সেটা তারা অ্যাপ্রুভ করে নেবে। আমরা একটা একটা করে আপলোড করি। আচ্ছা, ফার্স্ট আমরা যে ইমেজটা আপলোড করলাম ইমেজটা তারা নিয়ে নিয়েছে, ইমেজে কোনো প্রবলেম ছিল না। আমরা সেকেন্ড ইমেজ আপলোড করব। আচ্ছা, দেখেন সেকেন্ড ইমেজটা কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। সেকেন্ড ইমেজ একটা প্রবলেম আছে। কি প্রবলেম? উই হ্যাভ ডিটেক্টেড এ লেআউট প্রবলেম উইথ ইউর ইমেজ, অর্থাৎ আমাদের ইমেজে একটা লেআউট প্রবলেম আছে। তো এটা কি করতে হবে? ইউজ ইউর ইমেজিং সফটওয়্যার টু অ্যাড ডার্ক, অর্থাৎ যেই ইমেজগুলো আমরা এখানে আপলোড করি এই ইমেজের চারপাশে একটা ডার্ক লেআউট থাকতে হবে। যদি ডার্ক লেআউটটা না থাকে তাহলে সেই ইমেজটা আমরা এখানে আপলোড করতে পারবো না। তো আমাদের সেকেন্ড ইমেজে এই ডার্ক লেআউটের একটা প্রবলেম আছে। তো ক্লায়েন্ট যখন আপনাকে ইমেজগুলো দিয়ে দিবে, ইমেজগুলো এখানে আপলোড করলে ইমেজে যদি প্রবলেম থাকে, ক্লায়েন্টের ইমেজে যদি প্রবলেম থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন
যে আপনার ইমেজে এই লেআউট প্রবলেমটা আছে, ইমেজটা সলভ করে আমাকে দিয়ে দেন। তো সে আপনাকে সলভ করে দিবে, তারপরে আপলোড করবেন, হয়ে যাবে। তো সেকেন্ড ইমেজে প্রবলেম, আমরা থার্ড ইমেজে আপলোড করি। থার্ড ইমেজেও দেখতে পাচ্ছেন লেআউট প্রবলেম আছে। তো এই লেআউট প্রবলেম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার ছাড়া সলভ করা খুবই কঠিন। ক্যানভা দিয়েও করা যায়, তবে ওখান থেকে আপনার ইমেজটা অনেক ঘোলা হয়ে যাবে। তো ক্লায়েন্টকে বলবেন সলভ করে দিতে, এটাই বেটার হবে। তো আমরা 4 নাম্বার ইমেজ আপলোড করব। চার নাম্বার ইমেজে ভাইয়া প্রবলেম নেই, এটা নিয়ে ক্লায়েন্ট নিয়েছে। যদি জি, ভাইয়া ক্লায়েন্ট যদি আমাদেরকে যদি বলে যে আপনারা প্রবলেম সলভ করে দেন, ক্লায়েন্ট এটাকে আপনাকে কোনোদিনই বলবেন। আপনি হচ্ছে মার্কেটার, আপনাকে মার্কেটিং করার জন্য হায়ার করেছে, আপনি কোনো ডিজাইনার না যে আপনাকে ইমেজ ডিজাইন করতে বলবে। ইমেজ হচ্ছে আপনার ডিজাইনারের কাজ, এটা আমাদের কাজ না। আর কোনো ক্লায়েন্টই আপনাকে বলবে না ইমেজ সলভ করে নিতে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা 5 নাম্বার ইমেজটা এখানে আপলোড করব। আমরা টোটাল 5টা ইমেজ ডাউনলোড করেছিলাম, এর মধ্যে 2টা ইমেজে প্রবলেম ছিল, 2টা তারা রিজেক্ট করে দিয়েছে, আর 3টা তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এখন ইমেজগুলো এখানে আপলোড করার পর একটু নিচে চলে আসবেন, নিচে এসে ক্রিয়েট ক্যাম্পেইন। ভাইয়া জি, বলছি এখানে কতগুলো ইমেজ সিলেক্ট করতে গেলে রেজাল্টটা ভালো আসবে? মিনিমাম হচ্ছে আপনার 6 থেকে 8টা ইমেজ দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। 8টা হলে বেটার হয়। আচ্ছা, ইমেজগুলো এখানে আপলোড করার পর আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট ক্যাম্পেইন। গুগলের যত ক্যাম্পেইন আছে এর মধ্যে সবচাইতে ইজি ক্যাম্পেইন হচ্ছে এই ডিসপ্লে ক্যাম্পেইন। তো আমরা আমাদের ক্যাম্পেইনে কি কি টার্গেট করেছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটু দেখে নেবেন, যদি দেখেন এখানে কোনো কিছু মিসিং আছে যেটা আপনার ইউজ করা উচিত ছিল, বা কোনো কিছু আপনি রিমুভ করতে চাচ্ছেন, তো পরবর্তীতে ক্যাম্পেইন এডিট করে সেটা আপনারা আবার রিমুভ করতে পারবেন বা নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এটা দেখে নেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করা কমপ্লিট। তো এটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এই কারণে এরকম দেখাচ্ছে। ক্লায়েন্ট যখন আপনাকে ইমেজ দিবে, ইমেজগুলো গ্রাফিক্স ডিজাইনার দ্বারা ক্রিয়েট করা থাকবে, ইমেজের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, দেখতে অনেক সুন্দর দেখাবে। তো আমরা টোটাল 3টা ইমেজ আপলোড করেছিলাম, 3টাই এখানে রয়েছে। ওকে, তো আপনার কোনো ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা যদি আপনি এডিট করতে চান কোনো কিছু, তো এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যাম্পেইনে চলে যাবেন। ক্যাম্পেইন ধরেন 4-5টা ক্যাম্পেইন আছে, আপনি কোনো নির্দিষ্ট একটা ক্যাম্পেইন এডিট করতে চাচ্ছেন। যেই ক্যাম্পেইনটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই ক্যাম্পেইনের নামের উপরে ক্লিক করবেন, তারপর একদম বাঁ পাশে নিচে দেখবেন সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করলেই দেখবেন যে আপনার সকল অপশনগুলো চলে আসবে। একটু আগে আপনি যেই অপশন দিয়ে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছেন ঠিক সকল অপশন এখানে পাবেন। তো এই সকল কিছু আবার আপনি পুনরায় এডিট করতে পারবেন। তো এখানে দেখেন অপশনগুলো চলে আসছে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, বিডিং যদি চেঞ্জ করতে চান, বাজেট চেঞ্জ করতে চান, সকল কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, নেটটা একটু স্লো কাজ করছে, আরও অনেক অপশন আসবে। তো সকল অপশন আছে, ডিভাইস, স্টার্ট ডেট, ইন ডেট, অর্থাৎ যা যা আমরা আমাদের ক্যাম্পেইন ইউজ করেছিলাম সকল কিছু আপনি এখান থেকে পাবেন। তো যেটা ইচ্ছা আপনি পুনরায় এডিট করে ফেলতে পারবেন। তো মাত্র আমরা যে ক্যাম্পেইনটা করলাম এটা হচ্ছে নর্মাল একটা ডিসপ্লে ক্যাম্পেইন। তো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিমার্কেটিং ক্যাম্পেইন করার জন্য হায়ার করে, রিমার্কেটিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অডিয়েন্স টার্গেট করতে হবে। আর রিমার্কেটিং না করলে কখনোই অডিয়েন্স টার্গেট করবেন না। আমরা কিন্তু অডিয়েন্স টার্গেট করিনি, কারণ আমরা নর্মালি একটা ডিসপ্লে ক্যাম্পেইন করলাম। আর আমরা যদি মার্কেটিং ক্যাম্পেইন করতাম তাহলে অবশ্যই ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমাদের অডিয়েন্স টার্গেট করতে হতো। অডিয়েন্স টার্গেট করার পর এখন আমাদের রিমার্কেটিং করতে হবে। রিমার্কেটিংয়ের একটা কোড আছে। তো
গুগল আমাদেরকে একটি রিমার্কেটিং কোড দিবে, সেই কোডটা ক্লায়েন্টের ওয়েবসাইটে রাখতে হবে। তো ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেলে আপনি রিমার্কেটিং করার জন্য চলে আসবেন টুলস অ্যান্ড সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স ম্যানেজার নামে একটা অপশন আছে। আমরা এই অডিয়েন্স ম্যানেজারে ক্লিক করব যদি রিমার্কেটিং কোডটা ওয়েবসাইটে কানেক্ট করতে চাই। আর রিমার্কেটিং যদি করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে। ওয়েবসাইটের অ্যাক্সেস না থাকলে আপনি রিমার্কেটিং করতে পারবেন না। তারপর এখানে ক্লিক করবেন অডিয়েন্স সোর্সেস। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন। ওয়েবসাইটে অ্যাক্সেসটা কি করে নেব? আমরা তো গুগল অ্যাক্সেসটা এটা তো পারবো। গুগল এটা তো জানি। অ্যাডসের অ্যাক্সেস যেভাবে নেন Website access টা। ওয়েবসাইটের অ্যাক্সেস ঠিক সেভাবেই নেবেন। ক্লায়েন্টকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠিয়ে দেবে। আপনার ইমেলে একটা মেইল আসবে, ওইটা অ্যাকসেপ্ট করলেই ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি চলে একই আসতে পারবেন। জি, সব জায়গায় সেম। তো এখান থেকে আমরা একটা রিমার্কেটিং কোড পাবো। এখান থেকে বলছে কালেক্ট ডাটা ফর ইউর রিমার্কেটিং। তো আমরা এখানে ক্লিক করব সেট আপ ট্যাগ। এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এটা, একদম নিচে চলে আসবো, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে হচ্ছে ইনস্টল দ্য ট্যাগ ইউর সেলফ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখবেন গুগল একটা কোড দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন গুগল আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে রিমার্কেটিং কোড। তো এই কোডটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে, এই HTML কোডটা। তো ওয়েবসাইটে কোথায় এই কোডটা রাখবো, কীভাবে রাখবো, সেটা একটা ইনস্ট্রাকশন এখানে রয়েছে। কপি দ্য ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইন বিটুইন হেড, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিতরে যে হেড সেকশন আছে সেই হেড সেকশনের ভিতরে আপনার কোডটা রাখতে হবে। এখানে দুটো হেড আছে, এটা হচ্ছে ফার্স্ট হেড আর এটা হচ্ছে লাস্ট হেড, অর্থাৎ এই দুই হেডের মাঝখানে যেই কোনো জায়গায় এই কোডটা আপনার রাখলেই আপনার রিমার্কেটিং সেট আপ হয়ে যাবে। তো কোডটা কপি করতে হবে, কপি করে চলে আসবো হচ্ছে ওয়েবসাইটে। অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটে আসতে হবে। তারপরে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে আমি যেভাবে ঢুকলাম এভাবে ঢুকতে হবে। আর যদি আপনি ইমেলের মাধ্যমে ইনভাইটেশন নেন তাহলে আপনাকে এভাবে ঢোকার দরকার নেই। আপনি যে ইমেলটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট আপনাকে ইনভিটেশন পাঠাবে। ইনভিটেশন পাঠালে ওই ইমেলের মধ্যে দেখবেন একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট থেকে আমরা আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আসবো হচ্ছে থিম এডিটর। তো থিম এডিটরে আসার পরে একদম বাঁ পাশে আমরা একটা অপশন পাবো, একটা ফাইল পাবো, header.php নামে একটা ফাইল এখানে আছে। তো ওই ফাইলের ভিতরে আমরা যে হেড সেকশনটা খুঁজছি ওইখানে আমরা এই হেড সেকশনটা পেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল পেয়ে গিয়েছি, থিম হেডার, নিচে লেখা header.php। তো এখানে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা হেড সেকশনটা কিন্তু পেয়ে গিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট হেডের শুরু। আর আরেকটা হেড আছে যেটা হচ্ছে হেড সেকশনের শেষ।
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড সেকশনের শেষ। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন যাবেন তখন এখানে কিন্তু হাজার হাজার কোড থাকবে। তো হাজার হাজার কোডের মধ্যে এই হেড সেকশনটা আপনাদের খুঁজে পেতে প্রবলেম হতে পারে। যদি হেড সেকশনটা খুঁজে না পান তাহলে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এফ বাটনে প্রেস করবেন, একটা বক্স আসবে, এখানে লিখবেন হেড। ভাইয়া কথা তো আটকে আটকে আসতেছে না। সবাই কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, কথা ক্লিয়ার কিন্তু ডিসপ্লে মাঝে মাঝে আটকে থাকে। যে শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা যারা ঠিকমতো শুনতে পাচ্ছেন না এটা মেবি তাদের নেট সমস্যা। আচ্ছা, তো যদি দেখেন যে এখানে আপনারা হেড সেকশনটা খুঁজে পাচ্ছেন না, হেড সেকশন খুঁজে না পেলে, হ্যাঁ ওইটাই, কেউ কেউ হয়তো পাচ্ছে না, তাদের হয়তো নেটে প্রবলেম। তো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এফ বাটনে প্রেস করবেন, একটা বক্স আসবে, এখানে লিখবেন হেড। এখানে হেড লিখে এন্টারে চাপ দিলেই দেখবেন তারা ইয়েলো কালার দিয়ে আপনাকে হেড সেকশনটা দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে হেড সেকশনের শুরু। আর এখানে ফার্স্ট হেড এবং লাস্ট হেড দুটো হেডই দেয়া আছে। যদি কোনো কোডের ইনস্ট্রাকশনে এই দুটো হেডই দেয়া থাকে, এর মানে হচ্ছে এই দুই হেডের মাঝখানে যেই কোনো জায়গায় আপনি কোডটা রাখতে পারবেন। যদি দেখেন কোনো কোডের ইনস্ট্রাকশনে শুধুমাত্র একটা হেড আছে, এখানে একটা হেড দেয়া এবং বলা হেড সেকশনে রাখতে হবে, তার মানে আপনার যে ফার্স্ট হেড আছে এটা হচ্ছে ফার্স্ট হেড, এই ফার্স্ট হেডের পরেই আপনাকে কোডটা রাখতে হবে। অন্য কোনো জায়গায় যদি কোডটা রাখেন তাহলে আপনার এই কোডটা কিন্তু ভেরিফাই হবে না। তো এখানে যেহেতু দুটো কোডই আছে, আমরা যে কোনো জায়গায় কোডটা রাখতে পারবো হেড সেকশনের ভিতরে। আমরা চাইলে ফার্স্ট হেডের পরেও এখানেও আমাদের কোডটা রাখতে পারবো, চাইলে একদম লাস্ট যেই হেড আছে ওই লাস্ট হেডের ওপরেও আমাদের কোডটা রাখতে পারবো। তো যে কোনো জায়গায় রাখলেই হয়ে যাবে। তো আমরা আমাদের এই হেডের পরে আমাদের কোডটা রেখে দিব। কপি করলাম, তারপরে পেস্ট, তো কোডটা এখানে চলে আসছে। তারপর আমরা ফাইলটা সেভ করব। ফাইল সেভ হয়ে গেলে আমাদের ওয়েবসাইটের কাজ শেষ, ওয়েবসাইটে আর কোনো কাজ নেই। তারপরে কন্টিনিউ, ডান। তো আমাদের রিমার্কেটিং লিস্ট দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা 24 থেকে 48 ঘন্টা সময় নেবে। 24 থেকে 48 ঘন্টা পর থেকে আপনার রিমার্কেটিংগুলো কাজ করা শুরু হয়ে যাবে। আপনি যে অডিয়েন্সগুলো টার্গেট করবেন ক্যাম্পেনে, ওই অডিয়েন্স থেকে আপনার ইউজারগুলো আপনার অ্যাডগুলো দেখতে পারবে যখন আপনি রিমার্কেটিং করবেন। আর রিমার্কেটিং না করলে কিন্তু ওই অডিয়েন্স কখনোই আপনার অ্যাডগুলো দেখতে পারবে না। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তো ডিসপ্লে ক্যাম্পেইনের এই দুটো কাজই থাকে, একটা হচ্ছে নর্মাল ডিসপ্লে ক্যাম্পেইন আর একটা হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইন। তো সর্বপ্রথম আমরা যেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম ওইটাও ছিল হচ্ছে নর্মালি একটা ডিসপ্লে ক্যাম্পেইন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা ডিসপ্লে ক্যাম্পেইন করতে বলে তাহলে ফার্স্টে আমরা যেভাবে করলাম ঠিক সেভাবেই একটা ক্যাম্পেইন করবেন। আর কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে সে রিমার্কেটিং ক্যাম্পেইন করবে তাহলে নর্মালি একটা ডিসপ্লে ক্যাম্পেইন করবেন, তারপরে যেভাবে আমরা কোডটা ওয়েবসাইটে রাখলাম এই কোডটা আপনাকে ওয়েবসাইটে রাখতে হবে। রাখলেই আপনার ডিসপ্লে ক্যাম্পেইনটা তখন রিমার্কেটিং ডিসপ্লে ক্যাম্পেইন হয়ে যাবে। আর রিমার্কেটিং যখন করবেন তখন অবশ্যই আপনাকে অডিয়েন্স টার্গেট করতে হবে। আর রিমার্কেটিং যদি না করেন তাহলে অডিয়েন্স টার্গেট করবেন না। রিমার্কেটিং না করার পরে যদি অডিয়েন্স টার্গেট করেন আপনার ক্যাম্পেইন কিন্তু রান হবে না। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। একটা প্রশ্ন ছিল। জি, একটা প্রশ্ন ছিল। বলেন। ধরুন একজন ক্লায়েন্ট আমাকে বললো আপনি ডিসপ্লে ক্যাম্পেইন করুন, কিন্তু ওটা কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে বললো রিমার্কেটিং করুন, তখন কি করব? তখন এই যে কোডটা তখন তো আমরা অডিয়েন্স সেটআপ করিনি, ওই এডিট করে অডিয়েন্স সেটআপ করবেন। এডিট করে অডিয়েন্স সেটআপ করে তখন তখন এডিট কোডটা করে বসিয়ে দেব। অডিয়েন্সটা সেটআপ করবেন এবং কোডটা ওয়েবসাইটে বসিয়ে দেবেন, আপনার ক্যাম্পেইন রিমার্কেটিং হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ভাইয়ার কি আমাদেরকে কোনো ফাইল দিয়ে দিবেন না কেমনে কনভারসেশনের মাধ্যমে বলবেন? ফাইল বলতে কিরকম ফাইল? মানে মানে সবকিছু কি ফাইলের মাধ্যমে জানাই দিবে নাকি এমনি কনভারসেশনের মাধ্যমে বলবে, এটা বলতে চাই। আপনাকে যদি ইমেজ কোনো ফাইল দেওয়ার দরকার পড়ে, যেমন ইমেজ লাগতে পারে, তো আপনাকে ইমেজের ফাইল দিয়ে দিবে। আর আপনি কি কি করবেন, বাইরের সাথে যখন কমিউনিকেশন করবেন, বাইরের থেকে যখন কথা বলে কাজ নেবেন, তখন অবশ্যই আপনাকে কনভারসেশন করতে হবে। কনভারসেশন ছাড়া আপনি ফাইবারে কাজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই কনভারসেশন জানতে হবে।
আচ্ছা, আমাদের আজকের ক্লাস ছিল ডিসপ্লে ক্যাম্পেইন এবং রিমার্কেটিং ক্যাম্পেইন। এটা কমপ্লিট। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমি সেটা সলভ করে দিব। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ভাইয়া, ইমেজ এসইও করা কি প্রয়োজন? যখন আমরা ইমেজগুলো সেট আপ দিব, তখন তার আগে কি ইমেজ এসইও করব, নাকি ক্লায়েন্ট এটা করে দিবে, নাকি কোনো ইমেজ প্রয়োজনই নেই? এসইওর কোনো প্রয়োজনই নেই। ক্যাম্পেইনের ক্ষেত্রে ওকে ইমেজ ভাইয়া, এসইও আমার কোনো সেকেন্ড প্রয়োজন একটা নেই। প্রশ্ন। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, মানে ক্যাম্পেইন না, এসইও করেন, এসইও করতে গেলে ওয়েবসাইটে ইমেজ আপলোড করতে হয়, তখন আপনাকে ইমেজ এসইও করতে হবে। ক্যাম্পেইনের সাথে আপনার ইমেজ এসইওর কোনো সম্পর্ক নেই। জি বলেন। ওকে ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ইমেজ যখন আমি রিসাইজ করতেছি, তখন তো দেখলাম যে ইমেজের আকার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো খাটো, কখনো মোটা, লম্বা হয়ে যাচ্ছে, রেজুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। জি, সেক্ষেত্রে ইমেজ তো আপনাকে কখনোই রিসাইজ করতে হবে না। কি করতে পারি? আমি তো প্রথমেই বলে দিলাম, ইমেজ তো আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিচ্ছে, আপনার তো কখনোই ইমেজ রিসাইজ করার দরকার নেই। এখন ক্লায়েন্ট আমাকে যে ইমেজটা দিচ্ছে, সেটাও যদি কোনো কারণে যদি ওরকম খারাপ রেজুলেশন হয় বা সাইজ ঠিকভাবে না হয়, সেক্ষেত্রে সাইজটা আপনাকে বলে client দিতে হবে। ক্লায়েন্ট যখন আপনাকে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য হায়ার করবে, হায়ার করার সাথে সাথে আপনাকে ক্লায়েন্টকে ওই যেই সাইজগুলো আমরা দেখলাম, ওই সকল সাইজগুলো ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন, যে এখান থেকে আপনার পছন্দের সাইজ অনুযায়ী আমাকে ইমেজ ক্রিয়েট করে দেন। সাইজ Okay, আপনাকে okay, হ্যাঁ ঠিক আছে। ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তাহলেই হবে। ইমেজ আমাদেরকে কখনোই রিসাইজ করার প্রয়োজন হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ভাইয়া আমরা এটার পরে বিলিং অপশনটা যদি অ্যাড থাকে, মার্কেটপ্লেসে কবে যাব? একজন বলতে হবে। জি বলেন। বলছি আমরা বিলিং মার্কেটপ্লেস অপশনটা যদি অ্যাড থাকে। ও আচ্ছা ভাই, আপনি বলেন। বলছি মার্কেটপ্লেসে আমাদের কবে নিয়ে যাবেন? আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাস শেষ হলেই মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে। আচ্ছা ভাই, যদি বিলিং অপশনটা অ্যাড থাকে, তাহলে ক্যাম্পেইন তৈরি করার সাথে সাথে কি ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে, রান হয়ে যাবে? সাথে সাথে রান হবে না, 24 থেকে 48 ঘন্টা সময় নেবে, তারপরে ক্যাম্পেইন রান হবে। সাথে সাথে ক্যাম্পেইন রান হবে না। বলছিলাম যে অটোমেটিক্যালি কি রান হবে নাকি আর কিছু করতে হবে? জি, অটোমেটিক রান হবে, আপনার কিছুই করতে হবে না। ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। ভাই ভাইয়া, একটা আপনি কোশ্চেন ফাইবারের ছিল। উপরে আমাদের একটা ক্লাস নিয়েন। মার্কেট প্লেসের আপনাদের টোটাল 4টা ক্লাস হবে, ওইখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া মানে অনেক সময় তো মানে ওয়েবসাইটের যে অ্যাক্সেসের বিষয়টা বললেন, তো ক্লায়েন্ট তো পাসওয়ার্ড যখন দিবে না, আবার অনেক সময় এমনও হতে পারে যে ক্লায়েন্ট ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে তার প্রবলেম হচ্ছে। তো ওই ক্ষেত্রে যদি আমাদের ইমেল অ্যাক্সেসটা একটু দেখাই দিতেন, তো মনে হয় একটু ভালো হতো। ক্লায়েন্টকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই সে আপনাকে অ্যাক্সেস পাঠিয়ে দিবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনাকে জিমেল আইডি পাসওয়ার্ড দিবে না, আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে হ্যাঁ, দিতে উনি হবে। যেটা বলতে চাইছে, মানে বলতেছে, হ্যাঁ উনি যেটা বলতে চাইছে যে ওয়েবসাইট থেকে যদি ক্লায়েন্ট মানে অ্যাডমিন না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে উনি গাইড করবে কিভাবে সেটা দেখা দিতে বলতেছে। আচ্ছা, এটা দেওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, আমি দেখাচ্ছি। আসতে হবে হচ্ছে ইউজারে। তারপর হচ্ছে ইউজার, এখান থেকে অ্যাড নিউ। তো এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, যাকে আপনি অ্যাক্সেসটা দিচ্ছেন। তো এগুলো ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট নাম দিবে। এই দুটো হচ্ছে রিকোয়ার্ড, এই দুটো দিতেই হবে। আর এগুলো অপশন, এগুলো দিলে দিবে, না দিলে নেই, কোনো সমস্যা নেই। নাম দিবে, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবে, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ক্লায়েন্ট যে ওয়েবসাইটের অ্যাক্সেস দিচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক, তারপর পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ এই সকল ইনফোগুলো ক্লায়েন্ট দিয়ে জাস্ট এখানে ক্লিক করবে।
ক্লিক করলেই আপনার এখানে হচ্ছে আপনার ইমেলটা থাকবে, অর্থাৎ আপনি ক্লায়েন্টকে যে ইমেলটা দিয়ে দেবেন ওই ইমেলটা ক্লায়েন্ট এখানে রাখবে। তো এগুলো ফিল আপ করার পর ক্লায়েন্ট অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনার কাছে একটা ইমেল চলে আসবে। তো ওই ইমেলের ভিতরে এই সকল ইনফোগুলো আপনি পেয়ে যাবেন, ওইটা দিয়ে আপনি ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। ওখানে ভাইয়া আমাদেরকে কি রোল দিবে? এই যে এখানে রোলের একটা অপশন আছে নিচে, ইউজার রোল দিবে, ইউজার এখান থেকে যে কোনো একটা দেয়া যাবে। আপনাকে দিবে হচ্ছে এডিটর, কখনোই আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন দিবে না, এডিটর দিবে। এডিটর ছাড়া অন্য কোনোটা যদি দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনাকে এডিটর দিতে হবে। ক্লায়েন্টকে বলে দিবেন যে এডিটর অ্যাক্সেস দিতে, তাহলে আপনি সকল কাজ করতে পারবেন। ওকে ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া রিটার্গেটিং করার জন্য কি অডিয়েন্সের কাজ অতটুকুই যতটুকু আপনি দেখাইছেন জি। ওয়েবসাইটে কোডটা বসানো? হ্যাঁ, সেটা কি ওয়েবসাইটে audience select কোডটা করে বসাতে হবে আর করতে হবে না? ক্যাম্পেইনের মধ্যে, হ্যাঁ আমি তো বলেই দিলাম, একটু আগেই বলে দিয়েছি, ক্যাম্পেইনে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে ডিসপ্লের মাধ্যমে কি সেলস ক্যাম্পেইন দেওয়া যায়? দেয়া যায়, আপনি সেল সিলেক্ট করেও ডিসপ্লে ক্যাম্পেইন দিতে পারবেন, কিন্তু কখনোই ডিসপ্লে ক্যাম্পেইন থেকে সেল আসবে না, আনলেও সেটা 1% 2% সেলস থাকতে পারে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন। স্যার বাড়িতে ভাই, প্র্যাকটিস করার সময় কোশ্চেন ওঠে, বাড়িতে প্র্যাকটিস করার সময় কোশ্চেন উঠে আসে কিছু কিছু। জি, সেটা প্র্যাকটিসের next class-এ সময় বলবো। কোয়েশ্চেন থাকলে সেটা পরবর্তী ক্লাসে বলবেন, ওটা সলভ করে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।